আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প বোতল ভূত। আমাদের চ্যানেলটি নতুন, তাই আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুনে আসি হুমায়ুন আহমেদের লেখা গল্প বোতল ভূত। এই গল্পটি আমরা পর্ব আকারে নিয়ে এসেছি। এখন শুনবেন বোতল ভূত প্রথম পর্ব। আমাদের ক্লাসে মুনির ছেলেটা একটু অদ্ভুত ধরনের, কারো সঙ্গে কথা বলে না, সব সময় পেছনের বেঞ্চিতে বসে, ক্লাসের সারাটা সময় জানলার দিকে তাকিয়ে বাইরে তাকিয়ে থাকে। স্যার কিছু জিজ্ঞেস করলে চোখ পিটপিট করতে থাকে। তখন তার মুখ দেখে মনে হয় সে স্যারের একটা কথাও বুঝতে পারছে না। মুনিরের এই স্বভাব স্কুলের সব স্যাররা জানেন, কাজেই কেউ তাকে কিছু জিজ্ঞেস করেন না। শুধু আমাদের অঙ্ক স্যার মাঝে মাঝে খেপে গিয়ে বলেন, কথা বলে না, ঢং ধরেছে, 4 নম্বরই বেদ দিয়ে আচ্ছা করে পেটালে ফরফর করে কথা বলবে। আমাদের স্কুলের কমন রুমে নম্বর দেয়া নানান রকমের বেত আছে। বেত যত চিকন তার নম্বর তত বেশি। 4 নম্বরই বেত খুব চিকন বেত, 1 নম্বরই বেত সবচেয়ে মোটা। কথায় কথায় বেতের কথা বললেও অঙ্ক স্যার কখনো বেত হাতে নেন না। কিন্তু একদিন মুনিরের পর অসম্ভব রাগ করেন, যেমন আজ করেছেন। রাগে তার শরীর কাঁপছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। স্যার চৌবাচ্চার একটা অঙ্ক করতে দিয়েছেন, জটিল অঙ্ক। একটা পাইপ দিয়ে পানি আসছে, একটা ফুটো দিয়ে চলে যাচ্ছে, কিছুক্ষণ পর ফুটো বন্ধ করে দেয়া হলো। এই সব হাবিজাবি। মুনির ফট করে অঙ্কটা করে ফেলল। আমি মুনিরের পাশে বসেছি, কাজেই ওর খাতা দেখে আমিও করে ফেললাম। অঙ্ক হয়ে গেলে হাত উঁচু করে বসে থাকতে হয়, কাজেই উঁচু করেছি। আর কেউ হাত তুলছে না, তোলার কথাও না। খুব কঠিন অঙ্ক। এখন একটা সমস্যা দেখা দিল, কেউ যদি হাত না তোলে তাহলে অঙ্ক স্যার আমাকে বলবেন বোর্ডে এসে অঙ্কটা করে দিতে। বিরাট সমস্যা। আমি চট করে হাত নামিয়ে ফেললাম। অঙ্ক স্যার হুঙ্কার দিয়ে বললেন, হাত তুলে নামিয়ে ফেলি কেন? অঙ্ক হয় নাই? জি না স্যার। দেখি খাতা নিয়ে আয়। খাতা নিয়ে গেলাম। স্যার খাতা দেখে গম্ভীর গলায় বললেন, এই তো হয়েছে, হাত নামালি কেন? সত্যি কথা বল, নয়তো 5 নম্বরই বেদ দিয়ে কেরামতি দেখিয়ে দেবো একেবারে। আমি চুপ করে রইলাম। এই শীতেও ঘাম বেরিয়ে গেল, বুক শুকিয়ে কাঠ। বশির বলে একটা ছেলে আমাদের ক্লাসে আছে, খুব বজ্জাত। তার জীবনের লক্ষ্য হচ্ছে মানুষকে বিপদে ফেলা। যদি কোনো স্যার বেত আনতে বলেন, বশির আনন্দে হেসে ফেলে, বিনয়ী গলায় বলে, স্যার আমি নিয়ে আসি স্যার। যদি কোনো ছেলেকে নীল ডাউন করে রাখা হয়, বশিরের মুখে আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে, সে বড় মজা পায়। আজও তাই হলো। যেই সে দেখলো অঙ্ক স্যার 5 নম্বরই বেতের কথা বললেন, অমনি সে বলল, ও স্যার মুনিরের খাতা দেখে টুকলিফাই করেছে, আমি দেখেছি। স্যারের মুখ অন্ধকার হয়ে গেল। বশির দাঁত বের করে বলল, বেত নিয়ে আসি স্যার। যা নিয়ে আয়। কয় নম্বর আনবো স্যার? 5 নম্বরই আন, দেখ আজ কেরামতি কাকে বলে। বশির লাফাতে লাফাতে বেত আনতে গেল। অঙ্ক স্যার মুনিরকে জিজ্ঞেস করলেন, হুমায়ুন, তোর খাতা থেকে টুকেছে? মুনির তার স্বভাব মতো চুপ করে রইল। হ্যাঁ না কিছুই বলল না। মুনির ক্লাসে কখনোই কথা বলে না। কথা বল, নয়তো আজ তোর কেরামতি বের করে দেব। বেটা মৌন বাবাজি, কথা বলে না। কথা বল, নয়তো তোর একদিন কি আমার একদিন। মুনির উদাস দৃষ্টিতে জানলা দিয়ে বাইরে তাকালো। ততক্ষণে বশির চলে এসেছে, আনন্দে সে বিলমল করছে। অঙ্ক স্যার গম্ভীর গলায় বললেন, দুইজনই 25 ঘা করে বেত খাবি। কত ধানে কত চাল, বের হয়ে যাবে। ক্লাস 6-এ পড়ে, এর মধ্যেই খাতা থেকে লেখা শিখেছে। মান্দবাজি। আরেকজন দরবেশ মৌনী বাবা। দেখি হাত পাত, তুই হাত পাত। আমি হাত পাতলাম। বশির আনন্দে ফিক করে হেসে ফেলল। আমি অবশ্যই খুব ব্যথা পেলাম না,
নিঃশ্বাস বন্ধ করে রাখলে আর হাত শক্ত করে রাখলে বেশি ব্যথা পাওয়া যায়। আমি ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলাম আর খুব নরম করে ফেললাম হাত। মুনিরের কোনো শাস্তি হলো না, হবেও না, আমি জানতাম, কারণ ও খুব ভালো ছেলে। গন্ডারের ইংরেজি কি সেটা সে চট করে বলে দিতে পারবে, শুদ্ধ বানানে। অবশ্যই মুখে বলবে না, খাতায় লিখে দেবে। ওর একটাই দোষ, কথা বলে না। এই দোষের জন্যই তার এই শাস্তি। অঙ্ক স্যার একটা বক্তৃতা দিলেন, যার সারমর্ম হচ্ছে শারীরিক শাস্তি তিনি ঘোর বিপক্ষে, কিন্তু এই ক্ষেত্রে দিলেন কারণ অপরাধ গুরুতর, ক্ষমার অযোগ্য। এই বয়সে যে টুকলিফাই করে, বড় হয়ে সে কি করবে, ইত্যাদি ইত্যাদি। আমি আমার নিজের জায়গায় ফিরে যেতেই বসির চিকন গলায় বলল, 25 ঘা বেদ দেওয়ার কথা স্যার, আপনি মাত্র 13টা দিয়েছেন। আমি গুনেছি স্যার, 12টা বাকি রইল। কিন্তু বসিরটা এমন বজ্জাত, রাগে আমার গা জ্বলতে লাগলো। কিন্তু কিচ্ছু করার নেই, হজম করতে হবে। সুযোগ মতো একটা ব্যবস্থা করতে হবে। ফুটবলের মাঠে বেকায়দায় ল্যাং মেরে ফেলে দিতে হবে, কিংবা লাল পিঁপড়ার বাসা মাথার টুপির মতো পরিয়ে দিতে হবে। আমাকে শাস্তি দিয়ে অঙ্ক স্যারের বোধহয় মনটা খারাপ হয়েছে, কারণ তিনি দেখি মাথা নিচু করে চুপচাপ বসে আছেন। অন্য সময় হলে এতক্ষণে বোর্ডে চলে যেতেন, ঝড়ের মতো একটির পর একটি অঙ্ক করতে থাকতেন। আমাদেরও নিঃশ্বাস ফেলার সময় থাকতো না, টপাটপ খাতায় লিখতে হতো। আজ সেরকম কিছু হচ্ছে না। স্যার আড়ে আড়ে তাকাচ্ছেন আমার দিকে। চিৎকার চেঁচামেচি করলেও স্যারের মনটা খুব নরম। কোনো ছেলের অসুখ হয়েছে শুনলে তিনি তার বাসায় যাবেন, বাজখাই গলায় বলবেন, কি যে যন্ত্রণা করিস, আবার অসুখ বাদালি, তাড়াতাড়ি ভালো হ, নয়তো চর দিয়ে দাঁত ফেলে দেব। মুনির এখনো দাঁড়িয়ে শাস্তির অপেক্ষা করছে। বেশ ভয়ও পেয়েছে বেচারা, অল্প অল্প কাঁপছে। অঙ্ক স্যার বললেন, তুই দাঁড়িয়ে আছিস কেন, বস। মুনির বসলো, আর চোখে কয়েকবার তাকালো আমার দিকে। তারপর হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বলল, এই হুমায়ুন, ভূত পুষবি? আমি আকাশ থেকে পড়লাম। বলে কি, ভূত পুষবো মানে? ভূত কি কুকুর ছানা নাকি? মুনির ফিস ফিস করে বলল, আমি আজ সন্ধ্যায় একটি ভূতের বাচ্চা আনতে যাব। ভূতের বাচ্চা আনতে যাবি মানে? ভূতের বাচ্চা পাওয়া যায় নাকি? একজন আজ আমাকে একটা ভূতের বাচ্চা দেবে, সন্ধ্যার সময় যেতে বলেছে। তুই যাবি? আমি কি বলবো ভেবেই পেলাম না। মুনিরটা এমন আগ্রহ করে তাকাচ্ছে, আমার মার খাওয়া দেখে হয়তো তার মায়া লেগেছে, এখন আমাকে খুশি করতে চায়। এই হুমায়ুন, বল না, যাবি? যাব। খবরদার, কাউকে বলবি না কিন্তু। আমি বললাম, আচ্ছা বলবো না। কোনো কথা কাউকে না বলে থাকা কষ্টের ব্যাপার। তখন কথাটা পেটের মধ্যে বড় হতে থাকে, পেট গুড়গুড় করে, খুব অস্বস্তি হয়। এই জন্যে কোনো কথা বেশিক্ষণ রাখতে নেই। খুব গোপনীয় কথাগুলি বটগাছকে বলে পেট হালকা করতে হয়। বটগাছ সেই কথা কাউকে বলতেও পারবে না, আর কেউ জানতেও পারবে না। স্কুল ছুটির পর আমরা রওনা হলাম। ব্রহ্মপুত্রের পাড় ধরে ধরে অনেক দূর যেতে হলো। কেউটখালির কাছাকাছি এসে নদী পার হলাম। শীতকাল, কাজে পানি বেশি নেই। খেয়া নৌকা আছে, 10 পয়সা করে নেয়। মুনির পয়সা দিয়ে দিল। সন্ধ্যা এখনো হয়নি, এর মধ্যে চারদিকে অন্ধকার হয়ে গেছে। গাছপালায় ঢাকা জঙ্গলে জায়গায় শ্যাওলা ঢাকা এক বাড়ি, লোহার গেট। সেই গেটের বাড়ির নাম লেখা শান্তিনিকেতন। আমি ভয়ে ভয়ে বললাম, কোথায় নিয়ে এলে এটা? কার বাড়ি? আমার এক আত্মীয় বাড়ি, দুঃসম্পর্কে নানা হয়। এই লোকই তোকে ভূতের বাচ্চা দেবে? গুল ছেড়েছে? না, গুল ছাড়েনি। কি করে বুঝলি গুল ছাড়েনি? চেহারা দেখলে তুইও বুঝবি, সন্ন্যাসীর মতো চেহারা। সন্ন্যাসীরা কি গুল ছাড়ে? অনেকক্ষণ দরজা ধাক্কাবার পর যিনি দরজা খুললেন, তাকে দেখে আমি তো অবাক। অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক সেরকম লম্বা দাড়ি, সাদা বাবরি চুল, লম্বা একজন মানুষ, পরনে আলখেল্লার মতো লম্বা একটা পোশাক, গলার স্বরও কি গম্ভীর। দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়।
সঙ্গে এটি কে? আমার বন্ধু, এও ভূতের বাচ্চা নেবে। আমি কি দোকান দিয়ে বসেছি নাকি যেই আসবে একটা করে ভূতের বাচ্চা দিয়ে দেব? একটা দেবো বলেছিলাম, একটা পাবি। ভেতরে এসে বস। আমরা সিঁড়ি ভেঙে দোতলায় একটা ঘরে ঢুকলাম। সেই ঘরে বই ছাড়া আর কিছুই নেই। মেঝে থেকে ছাদ পর্যন্ত শুধু বই আর বই। মাঝখানে একটা ইজি চেয়ার ছাড়া আর কোনো আসবাবই নেই। ইজি চেয়ারের পাশে ছোট্ট একটা টেবিল, টেবিলে একটা অদ্ভুত ধরনের টেবিল ল্যাম্প। উনি বোধহয় এখানে বসেই বই পড়ছিলেন। তোরা দাঁড়িয়ে আছিস কেন? বস। মেঝেতে পা ছড়িয়ে বস। নাকি মেঝেতে বসলে তোদের মান যাবে, কোনটা? আমরা পা ছড়িয়ে মেঝেতে বসে পড়লাম। আমার একটু ভয় ভয় করছে। কিছু খাবি তোরা? জি না। ভূতের বাচ্চা যে নিবি, কোনো পাত্র এনেছিস? মনির না সূচক মাথা নাড়ল। ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, কিছুই নিয়ে আসিসনি? তাহলে নিবি কি করে? পকেটে করে তো আর নিতে পারবি না। ভূত হচ্ছে হাওয়ার তৈরি। আচ্ছা, দেখি ঘরে কিছু আছে কিনা। তিনি আমাদের বসিয়ে রেখে চলে গেলেন। বুঝতে পারছি বাড়িটা অনেক বড়, অনেকগুলি ঘর, কিন্তু এই ঘরটি ছাড়া অন্য কোনো ঘরে বাতি জ্বলছে না। লোকজনেরও কোনো সারা শব্দ নেই। আমি ফিস ফিস করে বললাম, এই বাড়িতে আর কেউ থাকে না? না। ওনার নাম কি? আগে অন্য নাম ছিল, এখন ওনাকে রবিবাবু বলে রাখতে হয়। রবিবাবু না ডাকলে রাগ করেন। আমি ডাকি রবি নানা। উনি করেনটা কি? কিছুই করেন না, শুধু বই পড়েন আর কবিতা লেখেন। কবিতা লেখেন কেন? আরে নোবেল প্রাইজ দরকার তো, এই জন্যে কবিতা লেখেন। কবিতা না লিখলে নোবেল প্রাইজ পাওয়া যায় না। তুই আর কথা বলিস না তো, চুপ করে থাক। বেশি কথা বললে উনি রাগ করেন। আমি চুপ করে গেলাম। ভদ্রলোক ঢুকলেন হাতে ছোট্ট একটা হোমিওপ্যাথি ওষুধের শিশি নিয়ে। ভূতের বাচ্চা কি উনি এর মধ্যে ভরে দেবেন? কি সর্বনাশ! বোতল একটা পাওয়া গেছে, গরম পানিতে ধুতে হবে, সময় লাগবে। আমি কিছু বলবো না করেও বলে ফেললাম, এত ছোট বোতলের মধ্যে ভূত থাকবে? আমার কথায় ভদ্রলোক অত্যন্ত রেগে গেলেন। চোখ বড় বড় করে বললেন, ছোট্ট একটা কলসির মধ্যে যদি বিশাল দৈত্য থাকতে পারে, হোমিওপ্যাথির শিশির মধ্যে ভূতের বাচ্চা থাকতে পারবে না? আমি কিছু বললাম না। ভদ্রলোক ধমকের সুরে বললেন, জবাব দাও, পারবে কি পারবে না? পারবে পারবে। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস গুড। কি নাম তোমার? হুমায়ুন। ক্লাস 6-এ পড়ো? জি, পড়ি। রোল নাম্বার কত তোমার? 32। ক্লাসে ছাত্র কতজন তোমাদের? 32। তার মানে পড়াশোনা কিছুই পারো না? জি না। স্কুল ভালো লাগে না? জি না। রবি ঠাকুরের স্কুল ভালো লাগতো না, তাই বলে তুমি মনে করো না যে তুমি রবি ঠাকুর? আমি মনে করি না। গুড। এবার বলো তো, আমার চেহারাটা রবি ঠাকুরের মতো কিনা? ইতস্তত করে বললাম, জি। মুশকিল হচ্ছে কি জানো, টাক পড়ে যাচ্ছে। টাকওয়ালা রবীন্দ্রনাথ অসহ্য, তাই না? আমি আর কিছু বললাম না। ভদ্রলোক আমাদের রেখে হোমিওপ্যাথির শিশি হাতে নিয়ে উধাও হয়ে গেলেন। আমি মুনিরকে বললাম, তোর এই নানা কি পাগল? না, পাগল হবে কেন? কেমন কেমন করে যেন তাকাচ্ছে। মুনির কি একটা বলতে গিয়েও থেমে গেল, কারণ ভদ্রলোক আবার এসে ঢুকেছেন হোমিওপ্যাথি ওষুধের শিশিতে হলুদ রঙের ধোয়াটে একটা জিনিস নিয়ে। সাবধানে রাখবি, মুখ গালা দিয়ে সিল করে রেখেছি। খবরদার সিল ভাঙবি না। মাঝে মাঝে চাঁদের আলোতে রাখবি, এরা চাঁদের আলো খায়। ব্রহ্মপুত্রের পার দিয়ে বোতল নিয়ে হাতে নিয়ে হাঁটবি, এরা টাটকা বাতাস পছন্দ করে। আমি বললাম, বোতলের ভেতর তো বাতাস যাবে না। ভদ্রলোক কড়া গলায় বললেন, এই ছেলে তো বেশি কথা বলে। শোনো ছোকরা, কম কথা বলবে। জি আচ্ছা। এখন বাড়ি যাও, যাবার আগে একটা কবিতা শুনে যাও। টাটকা কবিতা, আজ বিকেলে লিখেছি। এই 2 ঘন্টার মতো হয়েছে, এখনো বাসি হয়নি।
6 ঘন্টার আগে কবিতা বাসি হয় না, শুধু গরমকালে 3 ঘন্টাতেই বাসি হয়। আমি চুপচাপ বসে আছি। রবি নানা পকেটে হাত দিয়ে কবিতা লেখা কাগজ বের করলেন, মাথা দুলিয়ে পড়তে শুরু করলেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। কবিতাটা আমার বেশ ভালো লাগলো, তবে কেন জানি মনে হতে লাগলো আগেও পড়েছি এই কবিতা। কি কবিতাটা কেমন? খুবই ভালো। হ্যাঁ, ব্রহ্মপুত্র নিয়ে লেখা, বুঝলে? আচ্ছা যাও, এখন বাড়ি যাও, রাত হয়ে যাচ্ছে। ভূতের বাচ্চা নিয়ে আমরা চলে এলাম। আবার বারবার আমার মনে হচ্ছে লাগলো এটা সত্যি না, কোথাও মস্ত একটা ফাঁকি আছে। মুনিরের একটা হাত পকেটে, সেই হাতে সে নিশ্চয়ই বোতলটা ধরে রেখেছে। একবার সে ক্ষীণ গলায় বলল, কেমন জানি গরম গরম লাগছে রে। ব্রহ্মপুত্রের পাশ দিয়ে আসছি, নদীর উপর ক্ষীণ চাঁদের আলো। আমার কেন জানি বেশ ভয় ভয় করতে লাগলো। মুনির ফিসফিস করে বলল, বোতলটার ভেতর ওইটা নড়াচড়া করছে রে। ভয় লাগছে। আমার কাছে দিয়ে দে, সকালবেলা নিয়ে নিবি, দিনের বেলা আলোয় আর ভয় লাগবে না। মুনির সঙ্গে সঙ্গে আমাকে শিশিটা দিয়ে দিল। প্যান্টের পকেটে রেখে দিলাম। কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে দেখি সত্যি সত্যি একটু যেন গরম গরম লাগছে। বাসায় এসে ভয়াবহ দুঃসংবাদ শুনলাম, অঙ্ক স্যার নাকি সন্ধ্যার পর বাড়ি এসেছিলেন। আমি এখনো ফিরিনি শুনে খুব রেগে গেছেন, বলে গেছেন আবার আসবে। অঙ্ক স্যারের এই হচ্ছে একটা বদ অভ্যাস, হঠাৎ হঠাৎ সন্ধ্যার পর ছাত্রদের বাড়িতে উপস্থিত হন। বাজখাই গলায় বলেন, কি পড়াশোনা হচ্ছে কেমন? দেখি পাটিগণিত টান তো। আমাদের বাড়িটা বেশ অদ্ভুত। এই বাড়িতে দুদল মানুষ থাকে, ছোট আর বড়। ম্যাট্রিক ক্লাসের নিচে যারা, তারা সবাই ছোট, আর ম্যাট্রিক ক্লাসের উপরে হলেই বড়। যত যন্ত্রণা ছোটদের। সন্ধ্যা হতে না হতেই পড়তে হবে চেঁচিয়ে চেঁচিয়ে, যাতে সবাই শুনতে পায়। পড়ার সময় বড়রা কেউ না কেউ থাকবেই। এদের একটা মাত্র কাজ হচ্ছে একটু পরপর ধমক দেয়া। এই বাড়ির ছোটদের মধ্যে আছি আমি এবং আমার 2 ছোট ভাই। এরা একটু বেশিই ছোট, একজন মাত্র 2তে পড়ে, অন্যজন সরে আ করে আর বইয়ের পাতা ছেড়ে। বড়দের দলে আছে বাবা, মা, আমার বড় চাচা এবং বড় চাচার মেয়ে অরু আপা কিছুদিন আগেই ছোটদের দলে ছিল, ম্যাট্রিক পাশ করার এখন বড়দের দলে চলে গেছে। ফার্স্ট ডিভিশন আর 4টা লেটার পাওয়ায় খুব দেমাগি হয়েছে। আজ পড়া দেখিয়ে দিচ্ছে অরু আপা। রোজ সন্ধ্যায় সে খানিকক্ষণ আমাদের পড়া দেখিয়ে দেয়। অরু আপা এমনিতে খুব ভালো মেয়ে, হাসি খুশি, কিন্তু পড়া দেখাতে গেলেই সে কেমন জানি হয়ে যায়। মুখ কঠিন, গলার স্বর কঠিন, থমথমে, আর এমন ভাবে তাকায় যেন এক্ষুনি এসে কামড়ে দেবে। আজ পড়ছি জলবায়ু। অরু আপা বলল, মৌসুমী বায়ু কাকে বলে? আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম, ঠান্ডা এবং মোলায়েম বায়ুকে মৌসুমী বায়ু বলে। এই বায়ু গায়ে লাগলে খুব আরাম, তবে বেশি গায়ে লাগলে সর্দি হওয়ার সম্ভাবনা। যাদের টনসিলের দোষ আছে তাদের মৌসুমী বায়ু গায়ে লাগানো উচিত নয়। অরু আপা হাত উঁচিয়ে বলল, একটা চড় দেব। আমাকে চড় দিলে তুমিও খামচি খাবে। ফাজিল, তুমি মহিলা ফাজিল। অরু আপা রাগে কিরমির করতে করতে সত্যি একটা চড় বসিয়ে দিল। আমিও খামচি দেবার জন্য তৈরি হচ্ছি, ঠিক তখনই বাবা এসে বললেন, এই হুমায়ুন, বাইরে আয়, তোর স্যার এসেছে, অঙ্ক স্যার। আমার মনটা খারাপ হয়ে গেল। অরু আপাকে আর খামচি দেয়া গেল না, তার উপর আবার অঙ্ক স্যার এসে বসে আছেন, পড়া ধরবেন কিনা কে জানে। সন্ধ্যাবেলা কোথায় ছিলি? অঙ্ক স্যার মেঘ গর্জন করলেন। আমি চুপ করে রইলাম, কোনো কথা না বলাই এখন নিরাপদ। সত্যি কথা বল, মিথ্যে কথা বললে তোকে পুঁতে ফেলবো বেয়াদবের ঝাড়। সন্ধ্যাবেলা ঘুরে বেড়ানো, বল কোথায় ছিলি? আমি আমতা আমতা করে বললাম,
ভূতের বাচ্চা আনতে গিয়েছিলাম স্যার। কি বললি? একজনের কাছ থেকে একটা ভূতের বাচ্চা আনতে গিয়েছিলাম। এনেছিস? জি। কোথায়? আমার পকেটে স্যার। অঙ্ক স্যার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। তার নাক ধুলে ফুলে উঠতে লাগলো। ভীষণ রেগে গেলে স্যারের এরকম হয়। আমি খুব ঘামতে লাগলাম, না জানি কি হয়। ভূতের বাচ্চা আনতে গিয়েছিলি? জি স্যার। কোথায় সেই ভূতের বাচ্চা? পকেটে স্যার, প্যান্টের পকেটে। বের করি। আমি বের করলাম। ছোট্ট হোমিওপ্যাথির শিশি, গালা দিয়ে মুখ বন্ধ করা, ভেতরে ধোয়াটে একটা কিছু। এই তোর ভূতের বাচ্চা? জি স্যার। আজ আর কিছু বললাম না। এইসব আজে বাজে জিনিস বিশ্বাস করার জন্য কাল কঠিন শাস্তি পেতে হবে। কাল তুই তোর ভূতের বাচ্চা নিয়ে স্কুলে আসবি, দেখবি 5 নম্বরই বেতের কেরামতি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। যা কাল হবার হবে, আজ রাতটায় তো নিস্তার পাওয়া গেল। এই বা কম কি। ভূতের কথা শুনে বাড়িতে একটা হইচই পড়ে গেল। সবাই ভূতের বাচ্চা হাতে নিয়ে দেখতে চায়। দেখতে চাইলেই তো দেয়া যায় না হাতে, হয়তো ফাট করে হাত থেকে ফেলে দেবে। একমাত্র অরুয়াপাই ভূতের ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না। অরুয়াপা সায়েন্সে পড়ে। যারা সায়েন্সে পড়ে তাদেরকে সবকিছুই অবিশ্বাস করতে হয়। কাজেই সে ঠোঁট উল্টে বলল, ভূত না ছাই, খানিকটা ধোয়া বোতলে ভরে দিয়ে দিয়েছে, নীল রঙের ধোয়া। নীল রঙের ধোয়া শুনে আমার খটকা লাগলো। ব্যাপারটা কি? নীল রঙের ধোয়া বলছে কেন? আমি তো একটু আগেই দেখলাম হলুদ। ও মা, কি কাণ্ড! বোতল হাতে নিয়ে এক একজন এক এক রকম কথা বলতে লাগলো। বড় চাচাও অবাক হয়ে গেলেন। চোখে চশমা পরে অনেকক্ষণ হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। গম্ভীর হয়ে বললেন, ব্যাপারটা রহস্যজনক। আমি খয়েরি রং দেখতে পাচ্ছি, এর মানেটা কি? বড় চাচার কথায় সবার গা ছমছম করতে লাগলো। আমার দাদি কেঁদে উঠলেন। কাণ্ড, ভূতের বাচ্চা ধরে নিয়ে এসেছে। এই হুমায়ুন, যা সাবান দিয়ে হাত ধুয়ে আয়। তোমরা দাঁড়িয়ে দেখছো কি? এই ছেলেকে গরম পানি দিয়ে গোসল করাও, লবণ খাওয়াও। অনেক রাতে বড়দের একটা মিটিং বসলো। আমার বাবা বললেন, ব্যাপারটা বোঝা যাচ্ছে না, তবে এক একজন এক এক রকমের রং দেখছে, এটা সত্যি। ছোট চাচা বললেন, ঘোড়ার ডিমটা রাস্তায় নিয়ে ফেলে দিয়ে আসলেই তো ঝামেলা চুকে যায়। বড় চাচা তাতে রাজি হলেন না। তিনি আরো পরীক্ষা করতে চান। শেষ পর্যন্ত ঠিক হলো রাতের বেলা বোতলটা সিন্ধুকে তালা চাবি দিয়ে রাখা হবে। আগামীকাল যা করার করা হবে। বিশেষ করে স্কুলের অঙ্ক স্যার যখন বলেছেন বোতল স্কুলে নিয়ে যেতে, সেটাই করা হোক। পরদিন আমি বোতলটা নিয়ে স্কুলে গেলাম। ও মা, সবাই দেখিয়ে খবর জানে। উঁচু ক্লাসের ছেলেরা পর্যন্ত হাত দিয়ে ছুঁয়ে দেখতে চায়। আমাদের ক্লাস ক্যাপ্টেন ফিসফিস করে বলল, আমাকে একবার যদি হাতে নিতে দিস, তাহলে আর কোনোদিন বোর্ডের নাম লিখবো না। অঙ্ক স্যার ক্লাসে ঢুকলেন বেত নিয়ে, 3 নম্বরই এবং 5 নম্বরই বেত। আনন্দে বশির হেসে ফেলল। কাউকে শাস্তি দেয়া হবে টের পেলেই বশিরের বড় আনন্দ হয়। সে দাঁত বের করে বলল, আজ যা মজা হবে, হুমায়ুনকে স্যার টাইট দেবে। সে মজা দেখার জন্য আমার পাশে এসে বসলো। অঙ্ক স্যার হুঙ্কার দিয়ে বললেন, হুমায়ুন, এসেছিস? জি স্যার, এসেছি। ভূত এনেছিস? জি স্যার। বের কর, সবাইকে দেখা। সবাই দেখেছে স্যার। গুড। এখন এই ক্লাসে কারা কারা বিশ্বাস করে যে এর ভিতর সত্যি একটা ভূতের বাচ্চা আছে? হাত তোল। আমার দেখা দেখি আরো 10-12 জন হাত তুলল। স্যার বললেন, কি কারণে তোদের বিশ্বাস হলো যে এর ভিতরে সত্যি একটা ভূতের বাচ্চা আছে? আমাদের ক্লাস ক্যাপ্টেন বলল, এক একজন এক এক কালার দেখছে স্যার। তাই নাকি? জি স্যার, আমি সবুজ রং দেখেছি আর মতিন দেখেছে লাল। স্যার চোখ কুচকে বললেন, আরে গাধার দল, তোরা যে রঙের শার্ট পরেছিস বোতলে সেই রঙই দেখতে পাচ্ছিস। মতিনের গায়ে লাল সোয়েটার, সেই জন্য সে দেখেছে লাল। আসলে তো চিচিং ফাঁক, শুভঙ্করের ফাঁকি। কি বিশ্বাস হয় না? আমার মন খারাপ হয়ে গেল। ব্যাপারটা আসলেই তাই। আমি হলুদ দেখেছি কারণ আমি হলুদ রঙের সোয়েটার পরেছি। অঙ্ক স্যার মেঘ গর্জন করলেন, যত সব বেকুবের দল,
সহজ জিনিসটা বোঝে না। এখন মন দিয়ে শোন, এই বোতলে যা আছে তা আমি গিলে ফেলবো। আমরা অবাক হয়ে তাকালাম। স্যার বলে কি গিলে ফেলবে মানে? স্যার গম্ভীর মুখে বললেন, গিলে ফেলে তোদের বোঝাবো যে আসলে কিছুই না। হাতে নাতে না দেখালে তোদের জ্ঞান হবে না, গাধার দল। এই ক্লাস ক্যাপ্টেন কোথায়? এই যে স্যার। যা এক গ্লাস পানি নিয়ে আয়, পানি দিয়ে গিলবো। ক্লাস ক্যাপ্টেন ছুটে গেল পানি আনতে। বশির বলল, স্যার হুমায়ুনকে শাস্তি দেবেন না স্যার, ওর তো শাস্তি পাওয়া দরকার, সবাইকে বোকা বানিয়েছে। হবে, শাস্তি হবে, আগে ভূতটা গিলে ফেলি তারপর শাস্তি। পানি এসে গেল। অঙ্ক স্যার ছোট্ট একটা বক্তৃতা দিলেন। দেশটা একেবারে কুসংস্কারে ডুবে গেছে। একজন হোমিওপ্যাথির শিশুতে ভূতের বাচ্চা ভরে আনছে, অন্য সবাই তাই বিশ্বাস করছে। ছি 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 ছি। বলতে বলতে স্যার বোতলের মুখ খুলে নিজের মুখে উপরে ধরলেন। এক গ্লাস পানি খেয়ে বললেন, যা গিলে ফেললাম, হলো এখন ভূতের বাচ্চা হজম। স্যার একটা তৃপ্তির ঢেকুর তুললেন। আমরা অবাক হয়ে স্যারের দিকে তাকিয়ে আছি। স্যার কি একটা বলতে গিয়ে থেমে গেলেন এবং আবার একটি ঢোকর তুললেন, তারপর আবার একটি। আমার মনে হলো স্যার কেমন যেন বিমর্ষ হয়ে পড়েছেন। খানিকক্ষণ পেটে হাত বোলালেন, বোতলটা শুকে দেখলেন এবং আবার বেশ বড় রকমের একটা ঢোকর তুললেন। মনে হলো তিনি কেমন যেন হতভম্ব হয়ে পড়েছেন। বশির বলল, স্যার হুমায়ুনের শাস্তি দিলেন না? স্যার সেই কথা যেন কানেই শুনতে পেলেন না। ঝিম ধরে চেয়ারে বসে রইলেন এবং একটু পর পর ঢেকুর তুলতে লাগলেন। সেদিন আর ক্লাসে কোনো অঙ্ক করা হলো না। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আমাদের বই নিয়ে বসার কথা। এটা হচ্ছে বড়চাচার কঠিন নিয়ম, তবে সব নিয়মেরই ফাঁক আছে। এই নিয়মের বেলাতেও তা সত্যি। মাঝে মাঝে সন্ধ্যাবেলা বড়চাচা রাজনীতি নিয়ে আলাপ করবার জন্যে পাশের উকিল সাহেবের বাড়ি যান। সেই বাড়িতে যাওয়া মানে পাক্কা 3 ঘন্টার ধাক্কা। ফিরতে ফিরতে রাত 9টা। ওইসব দিনগুলোতে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বই নিয়ে বসার কোনো দরকার নেই, কিছুক্ষণ খেলাধুলা করা যায়। আমরা ছোটরা বড়চাচা ছাড়া কাউকে ভয় করি না। আমরা ধারণা বাড়িতে একরকম এক আধা মানুষজন থাকে যাদের সবাই ভয় করে, অন্যদের পাত্তাই দেয় না। যাই হোক, বড়চাচা বাসায় নেই, উকিল সাহেবের বাসায় গেছেন, আর আমরা নতুন একটা খেলা বের করেছি। এই খেলার নাম পানি খেলা। সবাই মগে করে পানি নিয়ে ওর গায়ে ছিটিয়ে দেবার চেষ্টা করছি। খুবই মজার খেলা। খেলা যখন তুঙ্গে, তখন খবর পেলাম অঙ্ক স্যার এসেছেন। সব সময় দেখেছি দারুণ আনন্দের সময় খারাপ ব্যাপারগুলো ঘটে। পৃথিবীটা এরকম কেন যেন কে জানে। নিয়ম কানুনগুলো যখন করা হয় তখন নিশ্চয়ই শিশুদের কথা কেউ চিন্তা করে না। আমার ধারণা এই পৃথিবীর সব নিয়ম কানুনই হচ্ছে শিশুদের কষ্ট দেবার নিয়ম। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাইরে এসে দাঁড়ালাম। অঙ্ক স্যার বললেন, এই কি করছিলি? আমি অন্যদিকে তাকিয়ে বললাম, পড়ছিলাম স্যার। অঙ্ক স্যার বললেন, ভেরি গুড। বলেই বিকট একটা ঢেকুর তুলে ফ্যাকাশে হয়ে গেলেন। মনে হলো বেশ লজ্জাও পেলেন। ঢেকুর কি ভূতের বাচ্চা গিলে ফেলার কারণে নাকি? হতেও পারে। গতকাল স্যার ক্লাসে আসেননি। অঙ্ক স্যার ক্লাসে না আসার মানুষ না। অঙ্ক স্যারকে কেমন রোগা রোগা লাগছে, মুখ শুকনো, চোখ লাল, মনে হচ্ছে রাতে ঘুমাতে পারেননি। গায়ে চাদর জড়িয়ে ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন এবং একটু পরপর ঢেকুর তুলছেন। এক একবার ঢেকুর তোলেন আর হতাশ একটা ভঙ্গি করেন, ফ্যাকাশে হাসি হাসেন এবং দীর্ঘ নিঃশ্বাসও ফেলেন। কেমন আছিস হুমায়ুন? জি স্যার, ভালো। আপনার শরীরটা কি স্যার ভালো না? এতক্ষণ আপনারা শুনছিলেন গল্প বোতল ভূত এর প্রথম পর্ব। আমাদের অঙ্ক স্যারের কি হলো, তার শরীরটা কেন খারাপ, সেটা জানতে হলে অবশ্যই শুনতে হবে বোতল ভূতের দ্বিতীয় পর্ব, যা খুব শীঘ্রই আপলোড হবে আমাদের চ্যানেল গল্প ও ভ্রমণ কথায়। তো আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন। থ্যাংক ইউ।